সুপ্রিয় দর্শক, এই সময়ে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল আলম কাঞ্চন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজ ঢাকার সড়ক ব্যবস্থাপনা ও গণপরিবহনের সমস্যা নিয়ে আলোচনার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে। আমাদের সঙ্গে আছেন বুয়েটের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন এবং পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস.এম. সালেউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করব। তার আগে আমরা জানি যে গত রোববার থেকে ঢাকায় গণপরিবহনে ফিটনেসবিহীন গণপরিবহনের বিরুদ্ধে সিটি কর্পোরেশন একটা অভিযান শুরু করেছে। এই অভিযানের রিপোর্টটা আমরা দেখি, তারপরে আলোচনা করব। রাজধানীর বেশিরভাগ মানুষ তাদের চলাচলের মাধ্যম হিসেবে গণপরিবহনের উপরই বেশি নির্ভরশীল। যদিও গণপরিবহন সংকটে হরহামেশাই নগরবাসীকে নাকাল হতে হয়। আবার এসব পরিবহনের মধ্যে বড় একটি অংশেরই ফিটনেস নেই বা মেয়াদ উত্তীর্ণ। চালকদের নিয়েও আছে প্রশ্ন। এদের কেউ কেউ লাইসেন্স ছাড়াই গাড়ি চালান, আবার অনেকে বয়সের সীমায় পার করতে পারেননি। ড্রাইভিং করার মতো বয়স্কের তো একটা অভিজ্ঞতা, আমার সেই অভিজ্ঞতাটা আছে। স্যার লাইসেন্স তো এখনো হয় না স্যার, মানে ছোট থেকে তো বড় হইতে হবে, মানে এখনো পুরোপুরি লাইনে উঠতে পারি নাই, জাস্ট এর জন্য লাইসেন্সটা এখনো করতে পারি নাই। এমন পরিস্থিতিতে যান চলাচলে স্বচ্ছতা আনতে ঢাকা দক্ষিণের মেয়রের উপস্থিতিতে অভিযান শুরু করেন বিআরটিএ ও সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটরা। এ সময় ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু যানকে জরিমানার পাশাপাশি লাইসেন্স না থাকার কারণে গাড়ির চালকদের সাজা দেয়া হয়। মোটর গাড়ির ফিটনেস নেই, রুট পারমিট নেই, মোটর গাড়ির আপনার যত্রতত্র পার্কিং করা, 20 বছরের পুরাতন গাড়ি, 20 বছরের পুরাতন গাড়িতে বেসিক্যালি রুট পারমিটের কোনো সুযোগ নেই। যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান চালানো হচ্ছে জানিয়ে দক্ষিণের মেয়র বলেন, রাস্তায় আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। 20 বছরের পূর্ণ বাস এবং লাইসেন্সবিহীন ড্রাইভারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার প্রক্রিয়া শুরু করেছি। আইন তার নিজস্ব গতিতে চলবে। সুষ্ঠু ব্যবস্থাপনা ফিরিয়ে না আনা পর্যন্ত এই অভিযান আমরা অব্যাহত রাখব। পর্যায়ক্রমে দক্ষিণ সিটির বিভিন্ন সড়কে এই অভিযান চালানো হবে বলেও জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আচ্ছা, আমরা দেখলাম গত রোববার থেকে মূলত এই অভিযানটি শুরু হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ফিটনেসবিহীন যে পুরনো গাড়ি রয়েছে এবং চালকের লাইসেন্স ছাড়াও যারা গাড়ি চলে, আমরা দেখলাম যে একেবারে 14-15 বছরের বালকও গাড়ি চালাচ্ছে। তো এই ধরনের অভিযান কতটুকু মানে কার্যকর হবে? আমরা তো জানি যে ঢাকার গণপরিবহনের একটা বড় ধরনের সংকট আছে, সড়ক ব্যবস্থাপনায় ত্রুটি আছে। তারপরও এ ধরনের অভিযান কতটুকু কার্যকর হবে বলে আপনি মনে করেন? দেখুন, ঢাকা অত্যন্ত একটা বড় শহর। প্রায় আপনার গ্রেটার ঢাকাতে প্রায় 1.5 কোটির উপরে লোক বসবাস করে। এখন পর্যন্ত আমাদের গণপরিবহন ব্যবস্থার যে মূল স্তম্ভ সেটা কিন্তু বাস বেসড, এবং সেই বাস কিন্তু সরকারি পরিচালনাধীন নয়। এটা কিন্তু গভর্নমেন্ট ডিরেগুলেট করে প্রাইভেট অপারেটরদের হাতে ছেড়ে দিয়েছে। যদিও বিআরটিসি সরকারি খাতে আছে, হাতে গোনা 1-2% বাস হয়তো ওদের নিয়ন্ত্রণাধীন, কিন্তু পরিচালনার দায়িত্ব রয়েছে তো আবার। জি, 95% কিন্তু বেসরকারি মালিকানাধীন। এবং সেই বেসরকারি মালিকদের মধ্যে আপনার দেখেন এমনও অবস্থা আছে যে কয়েকজন মিলে একটা বাস নামিয়েছে, এবং টোটাল বাস কোম্পানি প্রায় শতাধিক। তো এই যখন অবস্থা, তখন কিন্তু আপনি আমাদের মেয়র মহোদয় যে জিনিসটা চাচ্ছেন, অবশ্যই উনি নগরপিতা হিসাবে উনি সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পন্ন একটা গণপরিবহন ব্যবস্থা উনি চান, অত্যন্ত প্রশংসার দাবিদার। কিন্তু যখন আমরা সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পন্ন একটা গণপরিবহন ব্যবস্থা চাচ্ছি, আমরা কিন্তু গোড়াতে গলদ করে কিন্তু সেটা কখনোই পাবো না। অর্থাৎ আমি হজবরল অসংখ্য কোম্পানিকে, যাদের কোনো প্রকার ব্যবস্থাপনার কোনো মিনিমাম সেন্সও নাই, থাকতো দক্ষতা, তাদেরকে নিয়ে যখন আমার নগরের গণপরিবহন ব্যবস্থা গড়ে উঠছে, তখন ওভারঅল গণপরিবহন ব্যবস্থা যে বাস সিস্টেম, সেটা যে সুষ্ঠু ব্যবস্থাপনা হতে পারে, সেটা শুরুতেই আমি কিন্তু বলে দিতে পারি যে এটা হবে না।
এখন আপনি যেটা প্রশ্ন করলেন যে এই ধরনের যে আপনার ধরপাকড় করে কি হবে, ধরপাকড় আমরা যে কোনো সময় বিআরটিএ অ্যাকচুয়ালি আপনার কাজটা করেছে, কিন্তু বিআরটি আমি আপনার প্রতিবেদন থেকেই দেখলাম এখানে, কারণ তার তো সিটি কর্পোরেশনের কিন্তু অথরিটি নেই, এক্স্যাক্টলি একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেটা করেছে। এই আলোচনা আসি আমি একটু ডক্টর এস এম সালাউদ্দিনের কাছে যাই। যদি একই প্রশ্ন আপনাকে করি যে অনেক সমস্যার মধ্যে দিয়ে আবার যাচ্ছি আমরা, তারপরে এই অভিযান মানে কতটুকু কার্যকর হবে? আমি প্রথমেই যেই কথাটা বলতে চাই সেটা হলো যে 20 বছর পুরনো গাড়ি রাস্তায় থাকবে কেন, আছে কেন, এটা দেখভালের দায়িত্ব কাদের ছিল? আজকে হঠাৎ করে যার নগরপিতা হিসাবে মেয়র মহোদয়ের এখতিয়ারে সবই, নগরের সব কিছুই তার মানে আইনগতভাবে না থাকলেও তার একটা দায়িত্ব আছে তার উপরে। কিন্তু এই যে 20 বছরের গাড়ি, আমি যেটা ম্যাজিস্ট্রেট সাহেব বললেন বিআরটিএর, উনি বললেন যে আমরা ফিটনেসবিহীন গাড়ি যাতে চলতে না পারে, তো হঠাৎ করে ফিটনেসবিহীন গাড়ি তো আজকে কয়েক বছর যাবতই চলছে। সেই গাড়িগুলোর মাধ্যমে কিন্তু আরেকটি প্রশ্ন কিন্তু এসছে যে মানে 20 বছরের পুরনো গাড়ির ফিটনেসটা সে কিভাবে মানে করালো? সে তো না, তার তো ফিটনেস নাই বলছে, নাই, আর যদি করে থাকে সেটা আরেকটা অপরাধ। তা আমার এই হলো যে আপনারা এই মেয়র মহোদয় তার যখন উনি দেখছেন যে ওনার দেয়ালে পিঠ ঠেকে গেছে যে নগরপিতা, উনি এটা একটা দায়িত্ব নিয়েছেন, কিন্তু পলিসি ইস্যু এবং পলিসিকে যারা দেখভাল করার এবং যাদের উপর দায়িত্ব, তারা যদি এটাকে একটা প্ল্যান্ড ওয়েতে না করে, এই আপনার হঠাৎ করে এই ধরনের আপনার আমরা অভিযান এর আগেও দেখেছি। আপনি যদি আপনার মনে করেন আপনার বিগত 10 বছর যাবত কিন্তু আপনি যদি খেয়াল করেন এই ধরনের অভিযান কিন্তু অনেক হয়েছে, কিন্তু কয়েকদিন আমাদের যে সেতুমন্ত্রী যিনি আছেন উনি কিন্তু নিজেই যে রাস্তায় করেছেন, 2-1 দিন ভালো থাকবে, তারপর আবার একই আপনার আপনার সুর ভালো থাকে না। যেটা হয় সেটা হলো যে ফিটনেসের মানে গাড়িগুলো সব আত্মগোপনে লুকিয়ে যায়, সড়কে আর থাকে না। হ্যাঁ, এটার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, গভর্নমেন্টের পলিসির কিন্তু কোনো ঘাটতি নেই, পলিসি ইস্যু আছে। যেহেতু আমি সরকারের এই ট্রান্সপোর্ট সেক্টরে আমি দীর্ঘ 30 বছর আমি ছিলাম, এবং আমি জানি যে সরকারের খুব ভালো ভালো নীতিমালা রয়েছে এখানে, কিন্তু এর বাস্তবায়নকারী যারা, যেমন এটার মেইন দায়িত্ব কিন্তু বিআরটিএর, এবং এই বিআরটিএ আজকে এসে হঠাৎ যদি বলে যে এরকম আমরা এখন থেকে এটা শুরু করলাম, এই ধরনের অভিযান আমি আবার বলছি আগেও হয়েছে, এটার থেকে কিন্তু আপনি অ্যাকচুয়াল রেজাল্ট পাবেন না। আপনাকে রেজাল্ট যদি পেতে হয় তাহলে প্রথমত আপনাকে এটার একটা প্রিপারেশন নিতে হবে যে আপনি যে এই গাড়িগুলো উঠিয়ে দিচ্ছেন, এ তো প্যাসেঞ্জার টানছে, দুর্ভোগিত মানুষ, এই বিড়ম্বনা আছে। আচ্ছা, এই আলোচনা আসি, তার আগে একটু জেনে আসি ডক্টর মাজুসের কাছে। আমি যদি চাইছিল যে এই নগর মানে রাজধানীর এই গণপরিবহনে এরকম করুণ অবস্থা কেন হলো, এটার কি বলবেন আপনারা? তো এটার জন্য আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে অত্যন্ত বিনীতভাবেই একটু দ্বিমত পোষণ করব। মেজর দায়ী কিন্তু গভর্নমেন্টের পলিসি। আজকে যদি আমি জিজ্ঞেস করি যে ঢাকার সমসাময়িক কোন নগরীতে এই ধরনের হজবরল 100-200 প্রাইভেট কোম্পানি দিয়ে খিচুড়ি টাইপ অফ বাস অপারেশন করানো হচ্ছে, আপনি একটা এক্সাম্পলও কিন্তু পাবেন না। সারা দুনিয়াব্যাপী নগর গণপরিবহন ব্যবস্থা কখনোই একটা বাণিজ্য হিসাবে দেখা হয় না, দেখা হয় এটা জনগণের জন্য অতি প্রয়োজনীয় একটা সার্ভিস হিসাবে, এবং এটা লাভ করা যায় না, এটা প্রতিষ্ঠিত। খোদ আমেরিকাতে অ্যাজ হাই এজ 60% পর্যন্ত সাবসিডি দেওয়া হয়, ইউরোপে 30-40% পর্যন্ত সাবসিডি দেওয়া হয়, এবং জানা মতে একটা শহর আছে যাকে সাবসিডি দিতে হয় না, সেটা হলো কলম্বিয়ার রাজধানী বগোটা, বিকজ সেখানে বাস সিস্টেমটা সুপার এফিশিয়েন্ট। তাহলে ওইটা ছাড়া আর কোনো নগরীতে বাস চালিয়ে কেউ লাভ করতে পারবে এইটা একেবারে বইতেই নেই। তা আপনি এখানে কিভাবে এই 100-200 কোম্পানিকে বলে দিলেন যে তুমি বাস এখানে অপারেট করে বিজনেস করো? এর চেয়ে হাস্যকর কিছু হতেই পারে না। কাজে মূল গলত গভর্নমেন্টের পলিসি মিস্টেক, সিরিয়াস পলিসি মিস্টেক। আপনি যার এক্সাম্পল সারা দুনিয়াতে নাই, সেটা আপনি কেন চালু করলেন? তাইলে কেন এই করুণ অবস্থা হলো? আমি এবার প্রশ্নটা আসতেছি, যেখানে বিজনেস করা যায় না, বিজনেস করার সুযোগ নাই, দুনিয়াব্যাপী স্বীকৃত, সেই জায়গাটা যদি আপনি বিজনেস শুরু করে দেন, আপনার তো বিজনেস যখন শুরু করবেন টাকা আর্ন করতে হবে, প্রফিট।
তাহলে প্রফিটটা কীভাবে আর্ন করতে পারেন? ওই বাচ্চা পোলাবান ড্রাইভার নিয়ে আসবেন, যা 25,000 টাকার জায়গায় আপনি হয়তো তাকে 8,000 টাকা বেতন দিবেন। বাসের সিট 10 বছরও ঠিক করবেন না, বাসের লাইট, ইঞ্জিন অয়েল, মোবিল জীবনেও চেঞ্জ করবেন না। এইগুলো করার মধ্য দিয়ে জনগণকে বিপদগ্রস্ত করে আপনি হয়তো 2-4 পয়সা সেখান থেকে তুলে আনতে পারবেন। লাভ তো প্রশ্নই ওঠে না, কারণ সারা দুনিয়াতে কোনো এক্সাম্পল নাই। তাহলে এই যে গভর্নমেন্ট তার পলিসি দ্বারা এই ওভার দ্য ডিকেডস এই জিনিসটা চালু করে রেখেছে, তার ফলশ্রুতিতেই আজকে এই বাস সিস্টেমের করুণ দশা। এটাই হলো আমার আনসার। আচ্ছা, আমি এটা আমরা কিন্তু যেটা দেখেছি ডক্টর সালাউদ্দিন, আমি আসছি, যেটা আমরা মানে দেখেছি যে পরিবহন ব্যবস্থাপনাটা কিন্তু অনেক আগের থেকে কিন্তু সুষ্ঠুভাবে গড়ে ওঠেনি। যে একজন হয়তো কোনো ব্যবসা করবেন, তিনি একটা গাড়িতে ইনভেস্ট করে রাস্তায় নামিয়ে দিয়েছেন। একজন রিটায়ার্ড লোক তার কিছু টাকা দিয়ে করেছে। এমনিভাবে কিন্তু পুলিশের লোক, অন্যান্য পেশার লোকও এই পরিবহন খাতে বিনিয়োগ করছেন, যেটা আসলেই ফ্রুটফুল হচ্ছে না, সাকসেস হচ্ছে না। জি প্লিজ। আমি যেই পলিসির কথা বলছিলাম, যে গভর্নমেন্টের পলিসিতে ঘাটতি নেই, সেটা হলো এই যে লক্কর গাড়ি এবং কত বছর পুরানো গাড়ি বা কত বছর বয়স পর্যন্ত গাড়ি চালানো যাবে, ওই পলিসি ইস্যুগুলো কিন্তু গভর্নমেন্টের কাছে আছে, যে একটা গাড়ি কত বছর চলতে পারবে এবং এটার ফিটনেস কিভাবে নিতে হবে, কেন এটার ফিটনেস নিতে হবে, আমি ওই পলিসি ইস্যুগুলোর কথা বলছি। এখন যেই সামনে যে চ্যালেঞ্জটা চলে আসছে, আমি আপনাকে একটা সুখবর দিচ্ছি, সেটা হলো যে উত্তরের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় আপনার যেই কথাটা আমাদের প্রফেসর মোয়াজ্জেম ভাই যেই কথাটা বললেন, যে আপনার এই যে মাল্টি নাম্বারস অফ আপনার কোম্পানি গাড়ি চালাচ্ছে একই রুটে, এইটাকে উনি এখন একটা স্টাডি পর্যায়ে আছে, এখনও প্রায় শেষের দিকে চলে আসছে, যে টোটাল রুটগুলোকে বিন্যাস করে আমরা 15-16টা রুটে নিয়ে আসতেছি। আর কোম্পানিগুলোকে এগুলো আপনার 6টা থেকে 8টা কোম্পানিতে নিয়ে আসা হচ্ছে। এতে করে যেটা হবে, যে মনে করেন আপনার একটা কোম্পানির 8টা রুট চালালো, হয়তো ইয়েলো কোম্পানি বা গ্রিন কোম্পানি, তো ওই এদের ভিতরে যে ইন্ট্রা কম্পিটিশনগুলোর জন্য আজকে যাত্রীরা যেখানে আপনার আজকে তাদের যে যাতায়াতে যে অসুবিধাগুলো হচ্ছে, এটা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এই কাজটা করছে আজকে বিগত প্রায় 1.5 বছর। এটার সাথে আমি সম্পৃক্ত আছি এবং এটা অত্যন্ত চ্যালেঞ্জিং, খুবই কঠিন কাজ। কারণ আমরা যেটা দেখি যে এরকম কোনো উদ্যোগ নেওয়া হলে পরিবহন ব্যবসার সাথে, বিশেষ করে পরিবহন সেক্টরে যে শ্রমিকরা থাকেন বা ব্যবসায়ীরা থাকেন, শ্রমিক নেতারা থাকেন, তারা একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। এবং এইটার জন্য আমি আপনাকে বলি, আমরা তাদের সাথে অলরেডি মালিক সমিতি, এই সমিতিগুলোর সাথে আমরা আজকে প্রায় 6 মাস ধরে মিটিং করছি, যে এখানে শুধু আপনার এই পুরানো গাড়ি উঠালেই হবে না, এইটার প্রতিস্থাপন, যাতে যাত্রীরা যাতে একটু টের না পায় যে তার গাড়িটা উঠানোর ফলে তার কষ্ট হচ্ছে। এই যে আজকাল যেই আপনার অভিযানটা চলছে, আপনি কালকে ধরেন আপনার এই 3,500 মিনি বাস চলছে ঢাকায় এখন, এই বা 3,200-300 এরকম মিনি বাস চলছে। এই মিনি বাসে যদি 1,500 মিনি বাসও আপনি এখান থেকে উইথড্র করে নিয়ে যান, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে তো ওই 1,500 মিনি বাসের প্যাসেঞ্জাররা। রাইট, তারা কোথায় গাড়ি পাবে? তারা কার জন্য অপেক্ষা করবে? এখন আপনি যদি এই পরিকল্পনাই নেন যে আপনাকে উইথড্র করে নিতে হবে পুরানো গাড়ি, প্রতিস্থাপনটা কিন্তু সাথে সাথে আপনার হতে হবে। সেই প্ল্যানটা কি করা আছে কিনা? যদি না থাকে এইটার কোনো কাজে দেবে না। এইটা এক। আপনি গাড়িগুলো নিয়ে আসলেন, এই গাড়িগুলো পার্কিংয়ের প্লেস কোথায়? আজকে আমাদের রাস্তাঘাটগুলো সব আপনি দেখবেন, আপনার বাস দিয়ে আপনার রাস্তায় 2 পাশে দাঁড়িয়ে থাকে, রাত্রে যখন আপনার 11টার পর দেখবেন যে আপনি চলাচলই করতে পারবেন না, তাদের পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। আর চালকদের অবস্থা তো আপনারা নিজেরাই দেখলেন, এটা মানে চিন্তার বাহিরে, যে এই ধরনের বাচ্চা ছেলেদের পিছনে আপনার হান্ড্রেডস অফ প্যাসেঞ্জার এভরিডে যাতায়াত করতেছে, যাদের কোনো লাইসেন্সই নাই। তো এগুলো দেখভালের দায়িত্ব যাদের, আমি বিনীত অনুরোধ করব আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে যে তারা যাতে অ্যাটলিস্ট এই প্রশিক্ষণ প্রাপ্ত চালক এবং তাদেরকে আপনার প্রকৃত লাইসেন্সিংয়ের ইয়াটা প্যারালেলি যাতে নেয় এই কার্যক্রমের সাথে সাথে, প্লাস প্রতিস্থাপন করতে হবে, যেই গাড়িগুলো উইথড্র করবে সেই গাড়িগুলোর এগেইনস্টে প্রতিস্থাপন করতে হবে নতুন গাড়ি দিয়ে। আচ্ছা, আমরা যদি একটু শুনি যে অবস্থার মধ্যে আছি আমরা, যেই দুরবস্থার কথা বলবো, যে এই যে গণপরিবহন ব্যবস্থাপনায় যেই দুর্যোগ চলছে,
একটা অব্যবস্থা চলছে, এখন কি এই অবস্থার মধ্যে থেকে কি বেরিয়ে আসা সম্ভব? কিভাবে সম্ভব, যদি সম্ভব হয়? অবশ্যই সম্ভব, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই। কিন্তু আপনি যখন একটা জিনিসকে ইনফর্মালি কয়েক দশক ধরে চলতে দেন এবং সেই জিনিসটা যখন অনেক বড় হয়ে যায়, অনেক বিজনেস স্বার্থ, পলিটিক্যাল স্বার্থ, আপনার বিভিন্ন ফোর্সের সাথে যখন জড়িত হয়ে যায়, তখন আপনি এর এগেনিস্টে একে বাদ দিয়ে ভালো কিছু করতে গেলে এখানকার অনেকেই কিন্তু সেখানে অন্তত সাময়িকভাবে হলেও তার ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হবে এবং তারা কিন্তু সেখানে একটা আপনার ফ্রিকশন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সে কারণে করাটা ডিফিকাল্ট, ইমপ্লিমেন্টেশনটা ডিফিকাল্ট। কিন্তু আজকে যদি আপনি আমাকে বলেন, আমি কিন্তু 1 মিনিট আপনাকে বলে দিতে পারি যে দিস শুড বি দ্য সিস্টেম। কিন্তু এই 1 মিনিটের জিনিসটাই করতে গেলে, যেহেতু আপনি একটা জিনিসকে অনেক বড় করে ফেলছেন, যেটার কোনো শৃঙ্খলা নাই এবং সেখানে অনেক ধরনের এলিমেন্ট জড়িত, তো সেখানে কিন্তু বাধা কিন্তু আসবে। কারো কারো আপনার শর্ট টার্মে অবশ্যই অনেক বিজনেস ইন্টারেস্ট বন্ধ হয়ে যাবে, রিলোকেট হবে। এখন আপনি তো সেটা চাইবেন না, কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট এটা অ্যালাউ করা হয়েছে। শুরু করা যায় নাকি যদি এই যে অব্যবস্থাপনা আছে তার মধ্য থেকে অবশ্যই শুরু করা যায়, ইন্টারেস্ট রক্ষা করে বা একটা ব্যবস্থাপনায় এনে শুরু করা যায় কিনা, আপনার কি মনে হয়? এক্স্যাক্টলি, শুরু করা যায়, অবশ্যই যায়। সেটা কিভাবে? আপনি মনে করেন ঢাকা শহরে আমাদের মেজর যে বাস করিডোর হাতে গোনা কিন্তু 5-6টা। আপনার এই আজিমপুর থেকে গাবতলী করিডোর, তারপরে আপনার উত্তরা থেকে মতিঝিল করিডোর, প্রগতি সরণি দিয়ে আরেকটা চিন্তা করতে পারেন আপনি, মিরপুরের রোকা সরণি দিয়ে আরেকটা চিন্তা করতে পারেন। সো হাতে গোনা 5-6টা কিন্তু, খেয়াল করে দেখেন আপনি। এবং এর প্রতিটাতেই আপনি একটা ফেনোমেনা খেয়াল করবেন, এখন আমাদের এই অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বাস কিন্তু ওভার সাপ্লাইড, মানে দেখা যাচ্ছে যে রিপিটেশন অফ সার্ভিস, যে একটা বাসে হয়তো যে পরিমাণ প্যাসেঞ্জার থাকার কথা সে পরিমাণ নাই, পাচ্ছেও না সে, আবার সে হয়তো ট্রিপে দিতে পারছে না। আপনি সকাল 10টায় যদি গুলিস্তান এরিয়াতে যান, আপনি দেখবেন যে 500 বাস দাঁড়ায় আছে, সে ট্রিপ পাচ্ছে না। তো এটার কিন্তু একটা কস্ট আছে এবং সেই কস্টটাও কিন্তু জনগণকে বিয়ার করতে হচ্ছে, হয়তো টাকা দিয়ে অথবা কষ্টের মাধ্যমে। আমি কথাটা আপনাকে বলেছি, কারণ অপারেটর কিন্তু লাভ করবেই। যখন আপনাকে বলেছেন যে তুমি বিজনেস করো, সে কিন্তু লাভ বাইর করবেই। কিভাবে করবে? আপনার সেফটিকে স্টেক করে, আপনার কমফোর্টকে হ্যাম্পার করে, আপনার নিরাপত্তাকে হ্যাম্পার করে, ইত্যাদিভাবে ওনারা কিন্তু সেটা করবেই। তো আপনি যদি ওয়ান ফাইন মর্নিং খেয়াল করেন, আপনার এভাবে পার্ক বাস দিয়ে আপনার মতিঝিল এরিয়া, গুলিস্তান এরিয়া আপনার টোটালি বন্ধ, আজিমপুর এরিয়া অলমোস্ট টোটালি বন্ধ, মিরপুর 1, 2 নম্বর, 10 নম্বরে যান পার্ক, মানে তারা ট্রিপে দিতে পারছে না। তো তার মানে কি, এটা পুরো জিনিসটা কিন্তু একটা আনপ্ল্যান্ড, কেউ জানে না আসলে কয়টা বাস দরকার। তো হয়রাজ এটা কিন্তু একটা সায়েন্স, এখন সফটওয়্যার পাওয়া যায়। আপনি এই 5-6টা মেজর করিডোরে কত মিনিট পর কয়টা বাস চালালে টোটাল কয়টা বাস লাগবে এবং শিডিউলটা কি হবে, এটা সফটওয়্যারও আছে, এস্টাবলিশ সফটওয়্যার। জি, আচ্ছা ডক্টর সালাউদ্দিন, তো এই প্রশ্নটা আমি শেষ করিনি। আচ্ছা প্লিজ। তো আপনি আমার কাছে বলছিলেন যে শুরু করা যায় কিনা, শুরু করা যায় কিনা। তো এই ধরনের একটা করিডোরে, বিজি করিডোরে আপনি দেখবেন আমাদের বাসগুলো এখন অলমোস্ট 4 লেনের মধ্যে 3 লেন বরং বাসেই বাস। আমি অনেক ছবি দেখাতে পারবো আপনাকে বিজি পিরিয়ডগুলোতে, স্পেশালি জাংশন এরিয়াগুলোতে। তার মানে কি, আমার রোডের ক্যাপাসিটির অলমোস্ট 3-4%, মানে 75% কিন্তু বাস খেয়ে ফেললো, আদার গাড়ির জন্য জায়গাই নাই, বিকজ তারা একজন আরেকজনের সাথে কম্পিটিশনও করছে কিন্তু। তো হোয়ারেস আপনার যদি গভর্নমেন্টের একটা গভর্নমেন্ট লিস্টেড কোম্পানির অধীনে যদি বাস পরিচালিত হতো এবং ওই বাসটাকে যদি আমরা একটা লেন বরাদ্দ দিয়ে দিতাম, ওই লেনে আর অন্য কেউ যাচ্ছে না কিন্তু, খেয়াল করে দেখেন 1-2 মিনিট পর পর ওই লেনে বাস আসতেছে, ওই একই বাস, একই কোম্পানির বাস, কোনো কম্পিটিশনও নাই, এবং সুন্দর বাস স্টপে লোকজন লাইন ধরে সেখানে ওই বাসে উঠছে। তাহলে কিন্তু আপনার অন্য 3 লেন কিন্তু খালি হয়ে যেত, ওই যে বিশ্রীভাবে কম্পিটিশন করে যে বাকি 3টা লেন বাস যে দখল করে রাখে এখন, সেই ফেনোমেনাটা কিন্তু বন্ধ হয়ে যেত, অন্য গাড়ির জন্য ক্যাপাসিটি ক্রিয়েট হতো। প্লাস বাস এখন 4 লেনে যে ক্যাপাসিটি পাচ্ছে, 1 লেনে তার 4 গুণ ক্যাপাসিটি তখন পেয়ে যেত। কিন্তু এই জিনিসটা আপনি কিভাবে রহিত করে দিলেন? আপনি ওই যে হজবরল 100 কোম্পানি মিক্স করে ফেললেন, তারপরে আপনি একটা আরেকটার সাথে কম্পিটিশন করছে, কে কখন ছাড়বে, কে কার ট্রিপ কখন, কোনো মাথা ব্যথা নাই, কে কোথায় গাড়ি পার্ক করে রাখবে, কোনো নিয়ম কানুন নাই। তো এটা তো চলতে পারে না। জি, আমরা আসি, কিন্তু
একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি, তারপরে আমরা আসবে এসে শুনবো যে না এটার উপরে আমি আবার একটু আমার মত লেনের মানে পৃথক লেন দিয়ে এর সমাধান হয় কিনা। আমরা আলোচনা করছিলাম, ডক্টর মোয়াজ্জেম বলছিলেন বাসের লেনের কথা, কিন্তু আমরা তো জানি সড়ক অনেক ছোট, আমাদের বলা হয় যে আমাদের সড়ক অনেক ছোট, কিন্তু সেই তুলনায় অনেক যানবাহনের চাপ আছে। কিভাবে সম্ভব হবে? যদি প্রথমে আমি আসতে চাই যে আপনি প্রথম প্রশ্নটা যেটা প্রফেসর মোয়াজ্জেমকে বলেছিলেন সেটা হলো যে আমরা কি এর থেকে বের হতে পারবো কিনা, আমাদের যে সমস্যা। হ্যাঁ, আমাদের সমস্যাটা একেবারে অনেক বড় হয়ে গেছে এবং এর সাথে শুধু বাস, ট্রেন ড্রাইভার এবং রুট রেশনালাইজেশন করে আপনি সীমিত আকারে রুটের মাধ্যমে কোম্পানি চালাবেন তা তো আপনি পারবেন না, সেই পর্যায়ে আমরা চলে গেছি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাকে। আমার সৌভাগ্য হয়েছিল যখন আপনার বগোটাতে সিনিয়র পেনালোজা যখন প্রথম বিআরটি চালু করেন, পেনালোজা ছিলেন সেখানের মেয়র। তো বাংলাদেশ টিমের একজন সদস্য হিসাবে 4 সদস্যের একটা টিম পাঠাইছিল সরকার থেকে, ওরা ইনভাইট করছিল। ওখানে গেলাম পরে ওরা ওদের পুরানো যেই সিস্টেমটা ছিল সেটাকে একটা জায়গায় তারা রেখে দিয়েছে ইচ্ছাকৃতভাবে, যে মানুষকে। কোন সালের কথা? এটা হলো আমি আপনাকে বলছি 2002-2003 এই সময়। তো যখন গেলাম তখন ওদের পুরানো যে শহরটা যেইভাবে ছিল সেইটা রেখে দেওয়ার পর আমাদেরকে যখন দেখালো, আমি মনে করি যে ঢাকার চেয়ে কোনো রকমই তারা এর চেয়ে ভালো ছিল না। ইভেন আপনারা যদি আমাদের নেইবারিং শহর কলকাতায় যান, কলকাতা কি এরকম ছিল? আপনি জাস্ট 5 থেকে 10 বছর আগের কথা চিন্তা করেন, কলকাতা ঢাকার চেয়েই খারাপ ছিল, খুব একটা ভালো ছিল না। কাম আউট করা যাবে, কিন্তু এর থেকে বের হওয়ার জন্য যেই কথাগুলো প্রফেসর মোয়াজ্জেম সাহেব বললেন, এর উপরে কিন্তু কাজ হচ্ছে এবং আমরা অনেকটুকু এগিয়ে গিয়েছি আপনার কোম্পানি ভিত্তিক গাড়ি চালানো এবং আপনার কি বলে এটাকে আপনার রুটগুলোকে রেশনাল করার জন্য, এবং কি ধরনের বাস চলবে সেইটাও নির্ধারণ করা হয়েছে। এবং আমি বলেছি যে এটা মালিক এবং অপারেটর সবার সাথে আলোচনার ভিত্তিতেই করা হচ্ছে এবং এটা বেশ ভালো অবস্থায় আছে। আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা আগামী 6 মাসের ভিতরে এটা একটা রেজাল্ট পাবেন। কিন্তু এর সাথে সাথে আমরা যাতে ওই যে একটা কথা বললেন না যে আপনার আমরা যাতে বটমলেস গ্লাস না হই, সেটা হলো যে কতগুলো জিনিস সরকারকে এর পাশাপাশি করতে হবে। সেটা হলো কি যে আপনার এই গাড়িগুলোকে আপনার রাখার জন্য প্লেস সরকারকে করে দিতে হবে, মেনটেন্যান্সের জন্য ফ্যাসিলিটিস তৈরি করে দিতে হবে, একটা সার্টেন কন্ডিশনে করবে যাতে রিপেমেন্ট হিসাবে গভর্নমেন্ট পায়, এই টাকাটা ফেরত পায়। প্লাস আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো এই যে ব্যাংক লোনটাকে আপনার আরও ইজি করতে হবে। প্লাস ঢাকাকে আপনার ঢাকার বেশ কিছু অ্যাক্টিভিটিসকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। আপনি দেখেন আপনার সমস্ত কিছু সেন্ট্রালাইজড ইন ঢাকা। বিদেশিরা যখন আমাদের সাথে আসে বসে, তারা তাদের প্রবলেম বলে যে তোমাদের মেইন প্রবলেম হইল যে আমরা 10টা লোকের সাথে যদি আমরা আলাপ করে দেখি সেই 10টাই ঢাকার বাইরের, কিন্তু তারা ঢাকার চিকিৎসার জন্য আসে, লেখাপড়া করার জন্য আসে, তারা আপনার চাকরির জন্য আসে, লাইভলিহুডের জন্য তারা ঢাকা গিয়ে বেছে নিয়েছে। মানে সেই জিনিসটা আবার ভিন্ন মানে আলোচনা না, কিন্তু আমার কথা হলো আপনাকে এটাকে ডিসেন্ট্রালাইজ যদি না করেন আপনার ডিমান্ড তো বাড়তেই থাকবে। না, সেটা ঠিক আছে, কিন্তু যে অবস্থাটা রয়েছে এই অবস্থার মধ্যে সড়কের যে ব্যবস্থাপনা আছে, আমরা যেটা আপনি বলছিলেন যে মানে ডক্টর মোয়াজ্জেম বলছিলেন যে এটা একটা সায়েন্স, এই ব্যবস্থাপনার মধ্যে কিভাবে যাওয়া যাবে? এই ব্যবস্থার মধ্যে আপনারা যেতে হলে ওই বেজ লেভেলে, গ্রাউন্ড লেভেলে আপনার অনেক কাজ আছে, সেই কাজগুলো ভিতরে আমরা হাতে নিয়েছি। সেটা হলো যে ট্রাফিক মুভমেন্ট, ট্রাফিক সিস্টেম, সিগন্যালবিহীন গাড়ি চালানোর যে পদ্ধতি, রাস্তাঘাটের সংযোজনগুলো আছে এখনও, এগুলোকে ব্যবহার করে সিগন্যালবিহীন গাড়ি চলা, ইউলুপ, গ্রাউন্ড লেভেলে আপনার ইউলুপ করে গাড়ির রাইট টার্ন বন্ধ করা, এই যে ট্রাফিক সিস্টেমের যে বদলটা, এটা আপনাকে করতেই হবে। আমরা যদি শুধু বসে থাকি যে কবে মেট্রো হবে, কবে বিআরটি হবে, এই 2035-এর জন্য যদি আমরা অপেক্ষা করে বসে থাকি, তাহলে আপনার এই সমস্যা বাড়তেই থাকবে, কারণ ডিমান্ড কিন্তু আপনার বাড়ছে। এই জন্য আপনাকে এই গ্রাউন্ড লেভেলে টোটাল ট্রাফিক সিস্টেমে একটা ভালো একটা বদল, আপনার রদবদল, একটা চেঞ্জ আপনাকে আনতেই হবে। আরেকটি আলোচনা আছে, সেটা হলো ব্যক্তিগত গাড়ি, মানে প্রাইভেট কার নিয়ে বলা হয়, অভিযোগ আছে যে ব্যক্তিগত গাড়ির আদক্ষ এখানে অনেক বেশি
এবং সড়কে অলমোস্ট 50-50 সড়ক মানে দখল করে আছে ব্যক্তিগত গাড়ি। উন্নত দেশে এই ব্যবস্থাপনাটা নেই, গণপরিবহন অনেক সহজ থাকে। এটা কিভাবে এই ব্যবস্থাপনার মধ্যে আনা যায়? দেখুন, ওটা ডিসেন্ট্রালাইজেশনের মতোই আরেকটা পার্সপেক্টিভের ডিসকাশন। তবে আমি যদি আপনাকে একটু জাস্ট কম্পারেটিভ ফিগার দিই তাহলে আপনি বুঝতে পারবেন। বাংলাদেশের এখন পার 1000 মোটরাইজেশন হলো মাত্র 4 থেকে 5, অর্থাৎ প্রতি 1000 জনে 4 থেকে 5টা মোটরাইজ ভেহিকেল আছে। থাইল্যান্ডে প্রতি 1000 জনে সেই সংখ্যাটা হলো নিয়ার অ্যাবাউট 200। আপনি খেয়াল করে দেখেন, থাইল্যান্ড হলো একটা মিডল ইনকাম কান্ট্রি এবং বাংলাদেশ গভর্নমেন্টের ভিশন 2021 অনুযায়ী 21 সালে আমরা সেটা হব। অর্থনীতিবিদদের অ্যানালাইসিস অনুযায়ী 2026 সালে আমি ওটা হব। তো 26 সালও যদি আমি ধরি, তার অর্ধেক মোটরাইজেশনের লেভেলও যদি আমাকে যেতে হয়, কারণ ইকোনমির একটা ন্যাচারাল ডিমান্ড আছে, কিন্তু আপনার টাকা হবে আর আপনি গাড়ি কিনবেন না, এটা হবে না। এটা হবে, দিতে হবে আপনাকে, মানে আপনি লোকজনকে গুলির সামনে ধরে রাখলেও লোকজন গাড়ি কিনবে, এটা কিনতে হবে। অলরেডি গুলির সামনে ধরে রাখা হয়েছে। বাংলাদেশের ইনকাম লেভেলে আপনি ইউএস এর দ্বিগুণ দামে গাড়ি কিনছেন এখানে। বাংলাদেশের ইনকাম লেভেলে আপনি ইউএস এর দ্বিগুণ দামে পেট্রোল কিনছেন। সো গুলি কিন্তু আপনার সামনে ধরে রাখা আছে অলরেডি। সো ওইটা বলে পার পাওয়ার আসলে কোনো সুযোগ নাই। আপনার ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে মোটরাইজেশন, মোটর ওনারশিপ এটা হবে, তবে আপনি যেটা কন্ট্রোল করবেন পিক আওয়ারে ওইটার ইউজটাকে কন্ট্রোল করবেন। আচ্ছা, এই যে আমরা দেখি কিন্তু বিভিন্ন দেশে এটা আছে, এটা কারলেস ডে পালন করা সপ্তাহে। এক্স্যাক্টলি, সেটা মানে সেটা সম্ভব। এখন সেটা করা সম্ভব যদি আপনি একটা বিকল্প কমফোর্টেবল এফেক্টিভ পাবলিক ট্রান্সপোর্টেশন, যেটাকে আমরা গণপরিবহন বলছি, সেটা ডিজাইন করেন। কিন্তু সেটা না করে আপনি কি করলেন? আপনি যে গভর্নমেন্টের এই যে কথাটা বললাম যে পলিসি যে একটা সিরিয়াস ম্যাটার, আপনি ঢাকা শহরের রাস্তায় কি অ্যালাউ করেন নাই? বাসের মধ্যে আছে 4-5 রকম, এরপরে নেমে আসছেন টেম্পু, এরপরে নেমে আসছেন হিউম্যান হলার, এরপরে নেমে আসছেন তারপরে আরেকটা কি জানি ছোট আছে সিএনজি, তারপরে নেমে আসছেন রিক্সা তো আছেই। তো হোয়াট ইজ দিস ভাই? আপনি 2 কোটি লোকের শহরে আপনি যদি এরকম যে আসে সেই ব্যবসা করতে পারবে, দোকান পেতে বসতে পারবে রাস্তায়, সেটা যদি অ্যালাউ করে দেন তাহলে তো আপনার শহর চলবে না। এবং সেটাই হচ্ছে। কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি আপনার স্ট্রিনজেন্ট যে আমি এই রাস্তায়, এই এত চড়া রাস্তায় কি বাস চলতে দিব, না টেম্পু চলতে দিব, না রিক্সা চলতে দিব, না হিউম্যান হল চলতে দিব। এটা আপনাকে অত্যন্ত কঠোরভাবে দমন করতে হবে, মানে ঠিক করতে হবে। সেটা আপনি করতে পারেন নাই। তো আপনারা এখন নিউ মার্কেটের সামনে যান, আজকে আপনি কি দেখবেন? চারিপাশে 200 টেম্পু দাঁড়ায় আছে। ইজ দ্য টেম্পু সলিউশন ফর এ বিগ সিটি লাইক ঢাকা? আপনি এটা অ্যালাউ করেছেন কেন এই আপনার 100 ফিট চড়া রাস্তাতে? এটা পর্যায়ক্রমে অ্যালাউ হতে হতে এই অবস্থা আছে। আচ্ছা, আরেকটা জিনিস যদি শুনি, তার মানে কি আপনি আসলে কোনো রেগুলেটেই ঠিকমতো করতে পারছেন না, আপনার পলিসি ধরে রাখতে পারছেন না, এবং পলিসি টোটালি মানে ফোকাসবিহীন। জি ডক্টর সালাউদ্দিন, আমরা গণপরিবহন বলতে গুটি কয়েক শুধু বাস, মিনি বাসের উপর মানে নির্ভর করছি, অন্য কোনো কিছু এটা গড়ে উঠলো না কেন, বা এখনো সম্ভব? দেখেন, গণপরিবহন যেই ডেফিনিশন, অনেক উদ্যোগ আমরা নিয়েছি, হ্যাঁ, আলাদা নৌ রুট করা, এটা ওইটা অনেক উদ্যোগ, মানে নৌ রুটে কিছু মানে জলযান চালানো, এরকম উদ্যোগ দেখেছি আমরা অতীতে, কিন্তু সেটা কিন্তু সাকসেস হয়নি। টিকে আছে ওই লেগুনা, হিউম্যান হলার এবং বাস। না, এটা আপনি গণপরিবহন অ্যাকচুয়ালি গণপরিবহনের ডেফিনিশনে গণপরিবহনকে যেভাবে ডিফাইন করা হয় তা সেই প্রেক্ষিতে আমাদের গণপরিবহন নাই। আপনি যে না নেই, আপনি ওই বাস এবং মিনি বাস দিয়ে যে প্যাসেঞ্জারগুলো টানছেন, এটা গণপরিবহনের ডেফিনিশন। রিকশাকে কি বলতে পারবো গণপরিবহন? নো নো, এটা তো ক্যাপাসিটি এত লেস, পার্সোনালাইজড। হ্যাঁ, এটা পার্সোনালাইজড ভেহিকল। আপনার দেখেন মতো আপনি আজকে যে প্রশ্নটা করছেন প্রথম, যে আমাদের গাড়ির সংখ্যা এত বেশি, আপনার যদি থামরুলে দেখেন, যেটা আপনার প্রফেসর মোয়াজ্জেম বললেন, সেটা হলো যে একটা থামরুল আছে, যখন 10 মিলিয়নের উপরে উঠে যায় একটা কোনো সিটির আপনার ইনহ্যাবিটেন্টস, সেখানে আপনাকে 10%
আপনার এই ছোট গাড়ির আপনাকে চলেই আসবে, ডিমান্ড অনুযায়ী চলে আসবে। আপনি যতক্ষণ পর্যন্ত এদের জন্য অল্টারনেট বন্দোবস্ত ব্যবস্থা না করতে পারেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওই যে বললো যে আপনার পিস্তল কিন্তু ধরা আছে আপনার সামনে। আপনি যদি জিজ্ঞাসা করেন, আমি অনেক ইন্টারভিউ নিয়েছি এরকম মানুষের যাদের নিজস্ব গাড়ি যাদের আছে, যে আমি সব কিছু উজাড় করে দিয়ে একটা গাড়ি ভাই আমি নিয়েছি ভাই, আমার প্রতি মাসে 25 থেকে 30,000 টাকা খরচ হয় একটা গাড়ি লালন পালন করার জন্য। অল্টারনেট কোনো ব্যবস্থা না থাকার কারণে এটা বাধ্য হয়ে আছে। আপনি অল্টারনেট বন্দোবস্ত ব্যবস্থা করেন, আপনি মানুষ ছোট গাড়ির দিকে যাবে না। আর আপনি কি দেখছেন, ওই যে আপনার নর্থ সাউথে আমাদের 5টা রোড আছে মেইন করিডোর, এই মেইন করিডোরগুলোর ভিতরে আপনি ছোট গাড়িগুলো দেখছেন। আপনি যদি এই পকেট ইয়াতে চলে যান, আপনি দেখবেন না ছোট গাড়ির ওখানে কোনো আধিক্য নাই। আপনি এই কারণ কি, একটাই কারণ যে যেহেতু স্লো মুভিং ভেহিকেল অর্থাৎ রিক্সাগুলো এখান থেকে উঠিয়ে নিয়েছে, ড্রাইভাররা মনে করে যে তারা বোধহয় এই মেইন করিডোরে আসলে তারা তাড়াতাড়ি যেতে পারবে। তো আপনি একটা সিটিতে আপনি গণপরিবহন দিবেন না, একটা সিটিতে আপনি ভালো বাস গণপরিবহনের আওতাভুক্ত করে এনে ওই যে বললাম ওই ডিফিনিশনে আনতে হবে আপনাকে, তার জন্য আলাদা লেন থাকতে হবে, তার জন্য আপনার মানুষের যাতে নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পারে স্বল্পতম সময়ে এবং তার ক্যাপাবিলিটির ভিতরে সে যাতে টিকিট কেটে চলতে পারে। আপনি তো এই সিস্টেম কিছুই নাই, আপনি এগুলো না করে যার ফলে আপনার ওই ছোট ছোট গাড়িগুলো বেড়ে গেছে, যেহেতু আপনার গণপরিবহনটা সেটা নাই। এখানে আমি বলবো যে আপনার এই যে লেগুনা এবং এই দিস টাইপ অফ ভেহিকেল যেগুলো আপনার ফিডার রোডে আপনার চলাচলের কথা, সেগুলো কিন্তু মেজর করিডোরে চলে আসছে। এগুলোকে ইমিডিয়েটলি আপনার ফিডার রোডে নিয়ে যেতে হবে, অথবা এর পরিবর্তে আপনি ইচ্ছা করলে আপনি এখানে ভালো মিনি বাস দিতে পারেন অনলি ফিডার রোডে, মিনি বাস এবং মেইন করিডোরে না। আপনি আপাতত এটা চিন্তা করতে পারেন। কিন্তু ডক্টর মজিব সাহেব, আমি একটু যাই, যদি সালাউদ্দিন সাহেবের কাছে যেটা আমি জিজ্ঞেস করেছিলাম যে বাস ছাড়া অন্য কোনো গণপরিবহন গড়ে উঠলো না কেন, এটা উঠতে পারতো কিনা, চেষ্টা যদি থাকতো আমাদের। অবশ্যই এটা একটা বড় প্রশ্ন যে থাম্ব রোডের কথা সালাউদ্দিন ভাই বললেন, যে আপনার ইভেন 1 মিলিয়নের উপরে জনসংখ্যা উঠে গেলেই, 1 মিলিয়ন মানে 10 লাখ, সেখানে কিন্তু একটা এস্টাবলিশড গণপরিবহন ব্যবস্থা থাকতে হয়, এবং সেই এস্টাবলিশড গণপরিবহন ব্যবস্থার মিনিমামটা হলো একটা ভালো কোয়ালিটির বাস সার্ভিস, সেটা এখনো ঢাকাতে কিন্তু নাই। তো সেই জায়গায় আপনার জনসংখ্যা পেরিয়ে গেল 15 মিলিয়ন। এই 15 মিলিয়নের সিটিতে আইডিয়ালি আপনার রেলওয়েজ মেট্রো থাকার কথা ছিল, আপনার বাস রেপিড ট্রানজিট অর্থাৎ ভেরি হাই ক্যাপাসিটি বাস সেটা থাকা উচিত ছিল, 2-1টা লাইট রেল ট্রানজিট থাকার কথা ছিল, 2-1টা মনো রেল ট্রানজিট থাকার কথা ছিল। তো এখন মিসটা কোথায় হয়ে গেছে আমাদের? অ্যাকচুয়ালি আমরা কিন্তু ছিলাম একটা ইনফর্মাল ইকোনমি। আপনি ছোটবেলায় কি পড়েছেন? বাংলাদেশ একটি দরিদ্র দেশ, উন্নয়নশীল দেশ। কোথাও কি লেখা ছিল যে বাংলাদেশ উন্নত হয়ে যাবে, মিডল ইনকাম কান্ট্রি হয়ে যাবে, আমাদের ইনকাম বেড়ে যাবে, কার বেশি হয়ে যাচ্ছে? এই পারসেপশন তো আমাদের ছিল না কিন্তু। তো এখন কনফ্লিক্টটা কোত্থেকে এসছে? আজকে আমরা সবাই ভালো চাচ্ছি কেন? আমাদের ইকোনমিক্যালি কিন্তু আমরা একটু অয়েল অফ হয়েছে, এবং থ্যাঙ্কস টু প্রেজেন্ট গভর্নমেন্ট কিন্তু একটা ভিশন ডিক্লেয়ার করেছে। কিন্তু আমি একদম এটার ব্যাপারে কেউ যদি মানে সমালোচনা করে, আমি কিন্তু একদম তখন অন্যদিকে দাঁড়ায় যাই, যে পলিটিক্যাল লিডারের দায়িত্ব কিন্তু স্বপ্ন দেখানো, আর বাস্তবায়নের জন্য দায়িত্ব হলো প্রফেশনাল এবং সাধারণ মানুষের। অবভিয়াসলি পলিটিক্যাল লিডারের সে ফরম্যাটটা দিতে হবে, সেই ছাতাটা তৈরি করতে হবে, সেটা ওনাদের দীর্ঘমেয়াদী ব্যাপার, ওনারা সাকসেসফুল হবে কি হবে না সেটা আলাদা কথা। কিন্তু আপনি এখন গত 2-3 দশক ধরে 6-7% গ্রো করে আপনার ইকোনমিটা একটা পর্যায়ে পৌঁছাইছে, এবং আপনি কিন্তু এখন একটা লেভেল অফ সার্ভিস চান। আপনি এখন এই গুলিস্তান, ফার্মগেট এগুলো দেখে আপনার সন্তুষ্ট হচ্ছেন না। দ্যাটস ওয়াই কিন্তু এই আলোচনাগুলো খেয়াল করে দেখেন। তাহলে এই যে ইনফর্মাল থেকে ফর্মালে ট্রান্সফার হওয়া, আমাদের ট্রান্সপোর্ট সেক্টর কিন্তু একেবারে 100% ইনফর্মাল রয়ে গেছে। আপনার ফুটপাথ নেটওয়ার্ক টোটালি বেদখল হয়ে আছে। এটা হলো ফান্ডামেন্টাল 1 নম্বর এলিমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। কিসের পাবলিক ট্রান্সপোর্টেশন? ফুটপাথ দিয়ে যদি আমি হাঁটতেই না পারি, আমি বাসে বা ট্রেনে যে উঠবো, কোন দিক দিয়ে আমি কি লাফাইয়ে গিয়ে উঠবো? সম্ভব না তো। কাজে ওটা কিন্তু চলে গেছে ইনফর্মাল ইকোনমির খাতে। আপনার হাজার হাজার হকার সেখানে বসছে, কারা কারা যেন চাঁদা তুলে আপনারা ভালোই জানেন। সেখান থেকে বিশাল অঙ্কের মেয়র পর্যন্ত বলেছে, কিন্তু কারোই কোনো টনক নড়েনি,
কারো চাকরিও যায়নি। হকার উচ্ছেদ করে মানে ফুটপাতগুলো না, কিন্তু ওরা এখন নতুন দাবি নিয়ে চলছে, নতুন দাবি নিয়ে তার মানে কি আপনি কিন্তু একটা ইনফর্মাল সিস্টেমের মধ্যে ডুবে আসছেন, যে কারণে আপনার এত চোরা চোরা রাস্তায় রিক্সা চলতেছে, হিউম্যান হলার চলতেছে, টেম্পু চলতেছে, তারপরে আপনার সিএনজি 3 হুইলার চলতেছে, ইজি বাইক চলতেছে শত শত, তারপরে ব্যাটারি চালিত রিক্সা চলতেছে। তো এইটা যদি আপনার হয়, অবস্থা হয়, আপনি তো ইনফর্মাল ভাবে চলে অনেকের জন্য জব ক্রিয়েট করতে পারবেন, সেটা কিন্তু ঠিক আছে। এখন আপনার রোড নেটওয়ার্কের প্রধান উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি হয় যে আমার এমপ্লয়মেন্ট সমস্যার সমাধান করা, তাহলে কিন্তু ইনফর্মাল ইকোনমি ইজ ওকে, কারণ প্রচুর জব ক্রিয়েট হচ্ছে। হকার, হিউম্যান হলার, ছোট ছোট গাড়ি, ব্যাটারি চালিত রিক্সা, সমস্যা আরো তো বাড়ছে, আমার কথা আরো ঘনীভূত হচ্ছে সমস্যা। এখন ইনফর্মাল ইকোনমি ইজ লিমিটেড টু সার্টেন বাউন্ডারি কন্ডিশন। ওই যে কথাটা বললাম, আপনি আমি এখন কেন এগুলো সহ্য করতে পারছি না? বিকজ এজ এ নেশন আপনার টাকা হয়েছে, কিছুটা হলেও হয়েছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে, এবং আপনাকে স্বপ্ন দেখাচ্ছে গভর্নমেন্ট যে আপনি এটা হবেন। আপনি তখন দেখতেছেন যে আরে আমি তো রাস্তা গিয়ে দেখতেছি টোটালি বিপরীত চিত্র, একেবারেই ইনফর্মাল এবং বস্তির মতো অবস্থা। তো এখন আপনাকে কিন্তু ইনফর্মাল অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। জি, ইনফর্মাল অবস্থা থেকে বেরিয়ে আসতে আমরা আলোচনা একটু শেষ পর্যায়ে আছি। আপনার কাছ থেকে যদি শুনি, আপনি তো এই প্রক্রিয়ার মধ্যে আছেন, সমস্যার মানে স্বল্পমেয়াদী সমাধান কিভাবে হবে? রাস্তার স্বল্পমেয়াদী সমস্যা আমি বললাম তো আগেই, আমি বলেছি যে আমাদের সমস্যাটা এত স্যাচুরেটেড হয়ে গেছে যে আপনি এখন স্বল্পমেয়াদী, হঠাৎ করে স্বল্পমেয়াদী সমস্যাটাও আপনাকে মিনিমাম 1-2 বছরের একটা পিরিয়ড নিয়ে করতে যদি চাই, তাহলে এখন শুরু করতে হলে আপনার আগেই প্রথমেই আপনাকে হাত দিতে হবে এই রুট বিন্যাসটা। আপনার একটা রুটে 30টা-35টা কোম্পানির গাড়ি চালাতে পারবে না, এইটাতে হাত দিতে হবে। দ্বিতীয়ত আপনাকে হাত দিতে হবে কোম্পানি বেসড আপনাকে গাড়ি চালাতে হবে। কোম্পানি বেসড মানে আপনার 160টা কোম্পানি না বা 200 কোম্পানি না, আপনার 6-7টা কোম্পানি। 6-7টা কোম্পানি যখন করা হবে তখন বাদবাকিরা যারা বাদবাকি থাকবে সবাই এর ভিতরে থাকবে। আচ্ছা, সবাই রুটটা এইভাবে বিন্যাস করেছি আমরা, মানে যারা সবাই ইন্ডিভিজুয়ালি বিচ্ছিন্নভাবে গাড়ি চালাচ্ছে সবাই একটা কোম্পানির আন্ডারে এসে গাড়ি চালাবে, এর একটা নীতিমালা হচ্ছে। হ্যাঁ, তো আমার মনে হয় ওইটা খুব একটা আপনার হবে না, অসুবিধা হবে না। এটা একটা এই ফান্ডামেন্টালি এইগুলো দিয়েই শুরু করতে হবে। আরেকটা কোনটা করতে হবে, যেই সকল এরিয়াতে আপনার আমাদের এই ট্রাফিক সিগন্যালিংয়ের কারণে আপনার বিশেষ করে আপনি যদি পুরানো ঢাকার দিকে যান, আপনি দেখবেন যে ওখানে ট্রাফিক সিগন্যাল একবার পড়ে গেলে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ রিক্সা আপনার লাইন ধরে দাঁড়িয়ে থাকে, এগুলা পার হতে হতে আবার আরেকটা সিগন্যাল চলে আসে। ওই সকল জায়গায় আপনার এই ওয়ান ওয়ে ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে, যেহেতু আপনি বলছেন একেবারে ইমিডিয়েট অ্যাকশন প্ল্যান কোনটা আর কি। এবং আমরা যখন অপারেটরদের সাথে আমরা বসেছি, তারা কিন্তু গাড়ি চালাতে চাচ্ছে। তারা বলছে যে আমরা চাই, কিন্তু আমরা চাই যে আপনারা আমাদেরকে প্রথমেই আমাদেরকে জায়গা দিতে হবে যে আমরা কোথায় গাড়িগুলো পার্ক করব, কোথায় গাড়িগুলো, এইটার একটা বন্দোবস্ত আপনাকে করতে হবে। আমি একেবারে যেহেতু আপনার অনুষ্ঠান শেষের দিকে আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো পলিটিক্যাল কমিটমেন্ট। আপনাকে এখানে পলিটিক্সের সাথে আমাদের যারা জড়িত, সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক বা যারাই আসুক, আমাদেরকে সবাইকে মিলে পলিটিক্যাল কমিটমেন্টে আসতে হবে। সবাই চায় যে এই সমস্যার সমাধান হোক। না, এটা তার সরকার একদম সর্বশেষ কথা শুনে আসি, একদম 10 সেকেন্ড 20 সেকেন্ডে। পাবলিক ট্রান্সপোর্টেশন, নগর পরিবহন ব্যবস্থা কখনোই বিজনেস নয়। এটা দিয়ে কেউ বিজনেস করতে পারবে এই ধারণা শুরুতেই বাদ দিয়ে দিতে হবে। দেন আমাকে একটা খুব সিম্পল আমি একটা সমাধান বলবো। আমি একটা ভালো 2-3টা সিটি নিব, লন্ডন, মুম্বাই, হংকং। আমি এদের বাস সিস্টেম কিভাবে চলছে, এদের ফুটপাথ নেটওয়ার্ক কিভাবে চলছে, আমি এটা ফলো করব। এবং সিইং ইজ বিলিভিং। আজকাল এদের এক্সাম্পল আমি একবারে ভিডিও করে নিয়ে আসতে পারি, ইন্টারনেটের মাধ্যমে আমি নিয়ে আসতে পারি। আমি এই সাকসেসফুল সিটির যে নজির, আমি সেটাকে এখানে কপি করি। জি, এটাই আমরাও সেই আশাই করি। আপনাদের দুজনকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।